থ্যাংক ইউ। আচ্ছা, না এটা বাদ দাও, এটাকেই কন্টিনিউ করে আরো দু একটা। এফ বি। আমার নেক্সট হচ্ছে এটার বি পয়েন্টে মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন। আচ্ছা, বি পয়েন্ট বাদ দেই, এমসি আগে দেখি। এমসি, এমসিটা আঁকার চেষ্টা করো। এরপরে আসবে এরপরে আসবে এমবি। এমসিটা আঁকার চেষ্টা করো। হোয়াট ইজ দ্য এমসি? দেখি পারতেছো কিনা, কি অবস্থা? হ্যাঁ, গুড, হয়েছে। একজন পাওয়া গেছে যারটা হয়েছে। দেখি তোমারটা। হ্যাঁ, গুড, মোটামুটি ধরতে পারতেছো তাহলে। সেটা হচ্ছে এখানে দিয়ে এদিকে আর এদিকে, ডান দিকে কিছু হবে না, যা হবার বাঁ দিকেই হবে। এরকম হবে। এই এই অ্যাঙ্গেলটা 1 হবে, সরি, এই অ্যাঙ্গেলটা 1 হবে, আর এখানে 90 ডিগ্রি হবে। এটা হচ্ছে এমসি। সি এখানে, আবার এমসি। ঠিক আছে। এইবার এই এমবি, এটাকে একটু ডান দিকে আঁকি। এমবিটা আঁকার চেষ্টা করো। এমবি কি হবে? এমবিতে যেটা হবে, এখানে এখানে একটা হিঞ্জ দিতে হবে। হিঞ্জ দিলে কলামের এই পাশে একটা, বিমের এই পাশে একটা, কলামের এই পাশে একটা। তা আমি বিমটাকে যদি ধরি, বিমটা হয়ে যাবে এরকম। আর কলামটাকে যদি ধরি, কলামটা হয়ে যাবে এরকম। ওইখানে কিন্তু আমি ভেঙে ফেলছি, কাজে ওখানে 90 ডিগ্রি থাকবে না। ওইখানে ভেঙে ফেলে দুইটাকে দুই দিকে রোটেশন দিচ্ছি। ওই 90 ডিগ্রি থেকে যতটুকু মাইনাস হবে, ওই 1 মাইনাস হবে আর কি। মানে অরিজিনালি ছিল 90, অরিজিনালি ছিল 90। এখন এইটা একটু কতটুকু ঘুরছে, আর এই পাশেরটা কিছুটা ঘুরে গেছে। এই দুইটার যোগফল 1 হবে।
মানে টোটাল রিলেটিভ রোটেশন 1 হওয়ার অর্থ হচ্ছে এই দুইটা মিলে 1। আমরা আরো কন্টিনিউ করি। এইটার আমরা চাই MBA। MBA মানে এই বি পয়েন্টে বিমের মোমেন্ট, এটা আবার একটু করার চেষ্টা করো। বি পয়েন্টে বিমের মোমেন্ট, কি অবস্থা? প্রায় হয়েছিল। আচ্ছা, এটা আমি একটু এক্সপ্লেন করে দিই বেটার। প্রথম কথা হচ্ছে বিমের মোমেন্ট, MBA মানে হচ্ছে দ্য মোমেন্ট অফ দ্য বিমের মধ্যে একটা এন্ডে মোমেন্ট। তো তখন আমি এখানে হিঞ্জটা দেব বিমের উপরে, বিমের একদম ডান পাশে। তার মানে হিঞ্জটা দেওয়ার ফলে বিমটা এই পাশে আলাদা হয়ে গেল, কলাম দুটো কিন্তু আগের মতন একসাথে আছে। তো বিমটাকে একদিকে ঘুরবে, কলাম দুইটা মিলে অন্যদিকে ঘুরবে। আমরা এখানে তাই হয় না, দুই দিকে ঘুরে। তো এখন আমি যদি এদিকে দেই, এটা খেয়াল করে দেখো, বিমটাকে আমি এইভাবে ঘোরাচ্ছি, তাই তো? তো বিমটা এইভাবে ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ, আর কলামটা ঘুরবে ক্লকওয়াইজ। কলাম দুটো একসাথে থাকবে, তার মানে কলামের এখানে স্লোপটা একই রকম কন্টিনিউ করবে। এটা হচ্ছে MBA, এটা হচ্ছে MBA। আবার যদি একই জিনিসটা আমি MBD চাই, MBD চাই, মানে বিডি কলামের টপে মোমেন্টটা চাই। কলামের নিচের কলামটার টপে আমি চাই। তখন কি হবে? আপনি একটু আগে যে প্রিন্সিপালটা ফলো করছে, এখানেও একই প্রিন্সিপাল ফলো করতে হবে। সেটা হবে এই, আমি এখন হিঞ্জটা দিব কলামের উপরে, অন দ্য টপ অফ দ্য কলাম।
তাহলে নিচের কলামটা সেপারেট হয়ে গেল, বিম এবং উপরের কলামটা একসাথে থাকলো। এখন যদি আমি রোটেশন দেই, দুই দিকে, তাহলে কি হবে? ক্লকওয়াইজ ঘুরতেছে, কলামটা ক্লকওয়াইজ ঘুরে যাচ্ছে, আর উপরের কলামটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। আর বিম আর কলামের মধ্যে অ্যাঙ্গেল ঠিক থাকবে, এটা হবে এরকম। এই যে এখানে এই বিম আর এই কলামের মধ্যে তো কানেকশন ছুটতেছে না, তো অরিজিনালি এখানে 90 ডিগ্রি ছিল, বাঁকা হয়ে যাওয়ার পরেও এই দুটোর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকতেছে। আর নিচের কলামটা আলাদাভাবে বাঁকা হচ্ছে, অপোজিট ডিরেকশনে। তো ফ্রেমে এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দেখাই দিচ্ছি। মুভ অন টু মোর কমপ্লিকেটেড ফ্রেম। ধরা যাক আমাদের এই যে মাল্টি স্টোরি বিল্ডিং আছে, বিল্ডিং এর ফ্রেমের কি অবস্থা হয়, ওইটা একটু বোঝার চেষ্টা করি। ধরা যাক এখানে আমি এই মিড পয়েন্ট, এতে মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন আঁকতে চাই। এটা আঁকো তো দেখি। কেমন হবে? এটার সাথে এটাকে মিলাতে হবে। আজকে সকালের ক্লাসে যেটা করলাম, বিমের মাঝখানে মোমেন্ট ইনফ্লুয়েন্স লাইন এরকম হয়, তো এইটারও বিমের মাঝখানের ইনফ্লুয়েন্স লাইনটা সিমিলার হবে। বুঝছে তোমার? হ্যাঁ, নাই? এই যে একটা হিন্টস দিয়ে দিলাম, এবার করো। হুম, হয়েছে, বাকিটা শেষ করো। যতটুকু করছো ততটুকু ঠিক আছে। যেহেতু ওই যে ওরা পারতেছে, এটাকে একটা নর্মাল বিমের মতন ধরে নিয়ে আমরা এদিকে দিলে কি হবে? এরকম হবে। কিন্তু এই জয়েন্টগুলো 100% ফিক্স না, এই যে জয়েন্টগুলো একটু রোটেট করবে। বিম বিম যখন এরকম উঠে যাবে, কলামটা একটু একটু বাঁকা হয়ে যাবে, কারণ এগুলো তো 100% ফিক্স না। তার মানে এখানে এইদিকে বাঁকা হচ্ছে, তাহলে এই জয়েন্টে যদি ক্লকওয়াইজ, মানে বিমটা এই জয়েন্টকে ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, তাহলে জয়েন্টে যদি ক্লকওয়াইজ ঘোরানো হয়, তাহলে আমার এই কলামগুলো কোন দিকে বাঁকা হবে? কলামগুলো এরকম বাঁকা হবে। একইভাবে এটা হবে এরকম,
কি ঠিক আছে? কারণ এইখানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি থাকবে, এই অ্যাঙ্গেলগুলো সব 90 ডিগ্রি থাকবে। এই যে এই দুই কলামের সাথে মিলাইতে গিয়ে এই বিমটা এইভাবে বাঁকা হবে। এমএ এইবার ভিএটা আঁকো তো দেখি, একই জায়গায় শিয়ার। ভিএ ভিএটা আঁকো। দিস ইজ পয়েন্ট এ। হুম, আঁকো, হচ্ছে তো, করে ফেলো। একটু ক্রিয়েটিভিটির দরকার আছে আর কি। হুম, হ্যাঁ ঠিক আছে, বাকিটা শেষ করো। হ্যাঁ, ওই জায়গাটা, এই জায়গাটা মিলতেছে না, বাট আদারওয়াইজ ঠিক আছে, আমি দেখাই দেই। হ্যাঁ, ওই মোটামুটি যেটা হচ্ছে ধরতে পারতেছো সবাই অলমোস্ট, এটা হচ্ছে যে এটা হবে ডিমের মতন। হ্যাঁ, যেটা হচ্ছে আমার এই যে এখানে ডিমের মতন হবে, ঠিক আছে। তারপরে চিন্তা করতে হবে যে এই দিকের এই বিমটা এটাকে এইভাবে করতে, তারপরে জয়েন্টটাকে ক্লকওয়াইজ রোটেট করানোর চেষ্টা করতেছে, তাই না? আমার এই বিমটা জয়েন্টটাকে ক্লকওয়াইজ রোটেট করার চেষ্টা করতেছে, তাহলে এরকম হবে 90 ডিগ্রি। একইভাবে ডান দিকের বিমটা এই জয়েন্টটাকে ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করতেছে, তো এখানেও এটা হবে এরকম। এরপরে হচ্ছে ঝামেলা, যেখানে কাটাকুটি হচ্ছে বা যেখানে হিঞ্জ হচ্ছে সেই জায়গায় বাদে, মানে যেখানে আমি হিঞ্জ দিচ্ছি, যেখানে হিঞ্জ দিচ্ছি, ঠিক আছে, ওই সমস্ত জায়গা বাদে যেখানে হিঞ্জ দিচ্ছি অন্য জায়গায় সব অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রেমের নিয়ম। তাহলে এখন এই দুই কলাম একই দিকে বাঁকা হচ্ছে, বিমটাকে যদি আমি এইভাবে দেই, আমি বিমটাকে যদি এইভাবে দেই, তাহলে এখানে 90 ডিগ্রি হলো, এখানে আর 90 ডিগ্রি থাকতেছে না। হ্যাঁ, আবার এখান থেকে যদি 90 ডিগ্রি দিয়ে শুরু করি, তাহলে আবার এই পাশেও মিলতেছে না। তো আসলে এটাকে মিলাতে গেলে বিমটাকে ডাবল কার্ভেচার দিতে হবে, অর্থাৎ বিমটাকে দিতে হবে এরকম। এটা ছাড়া কার্ভেচার মিলানোর কোনো উপায় নাই। এটা ছাড়া কার্ভেচার মিলানোর কোনো উপায় নাই।
ওকে, তাহলে এবার আরেকটু বড় ফ্রেমে যাই। এম এ পয়েন্টের ইনফ্লুয়েন্স লাইনটা আঁকার চেষ্টা করো। এম এ এবং ভি এ দুইটাই লাগবে। কোয়ালিটেটিভ ইনফ্লুয়েন্স লাইনের লাস্ট ইয়ে হচ্ছে এইটা, ডায়াগ্রাম হচ্ছে এইটা। শোনো, যখন বিমেরটা বলা হচ্ছে বিমের মোমেন্ট, আগে বিমের ইনফ্লুয়েন্স লাইনটা কমপ্লিট করবা, তারপরে তার সাথে ম্যাচ করে কলামগুলো আঁকবা, তারপরে অন্য ফ্লোরের বিমগুলো যেতে হবে। এটাই হচ্ছে নিয়ম, ঠিক আছে? প্রথমে পুরা বিমটা কমপ্লিট করো, পুরা বিমটার ইনফ্লুয়েন্স লাইনটা আঁকো, কলামগুলাকে নর্মাল সাপোর্টের মতন ধরে নাও, এই যে এরকম। এই যে এখানে যেরকম বিমের ইনফ্লুয়েন্স লাইন আঁকছি আমি, কন্টিনিউয়াস বিম, ঠিক আছে? বা এটা এটা একটা কন্টিনিউয়াস বিম, হ্যাঁ। তো এটাকে একটা কন্টিনিউয়াস বিম মনে করে এটার একটা ইনফ্লুয়েন্স লাইন আগে এঁকে ফেলতে হবে। তারপরে কলামের জয়েন্টগুলোতে বিমটা যেভাবে বাঁকা হচ্ছে, কলামকেও তার সাথে ম্যাচ করে কার্ভটা সেট করতে হবে, কলামের কার্ভেচারটা সেট করতে হবে। ঠিক, হচ্ছে তো? সবগুলা পুরো কলাম একদম উপর পর্যন্ত নিয়ে যাও। তোমার না, আগে বিম না, তুমি তো বিমটা করছো, এখন এইখান থেকে কলামটাকে এইভাবে নিয়ে যেতে হবে, সবগুলো কলামকে আপওয়ার্ড করে, মানে উপরে নিচে করে ফেলো। হ্যাঁ, ওটা পরে, ওটা দু এক জায়গায় ঝামেলা হতে পারে, দু এক জায়গায় ঝামেলা হতে পারে। হ্যাঁ, বিমেরটা হয়েছে, এবার বিমেরটার সাথে ম্যাচ করে কলামগুলো আঁকো। বিমেরটা অনেকেরই হচ্ছে, কাজে আমি এটা এঁকে ফেলি। বিমেরটা নর্মাল বিমের মতো, এরকম। এটা হচ্ছে বিমের মতো। এখন কলাম পয়েন্টে 90 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন হতে হবে সবগুলাতেই। কাজে 90 ডিগ্রি মেনটেন হতে গেলে এখান থেকে এরকম
কোনটা? হ্যাঁ হ্যাঁ, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হতে গেলে এইভাবে যাবে। হুম হুম। ওই যে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা মেনটেন হবে, এই যে এই অ্যাঙ্গেলটা মেনটেন হবে, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা মেনটেন হবে। তাহলে বাকিগুলা একইভাবে যদি আমি আঁকতে চাই, এইভাবে, এইভাবে কলামগুলা হয়ে গেল। খেয়াল করে দেখো ফিক্স সাপোর্টে আমি কিভাবে এখানে শেষ করতেছি, আর হিঞ্জ আছে দেখে এখানে আমি আর জিরো স্লোপ করি নাই। ফিক্স সাপোর্টে জিরো স্লোপ হবে, হিঞ্জ থাকলে এখানে একটা অ্যাঙ্গেল থাকবে। হ্যাঁ, অন্য বিমগুলা তো আসবে। এখন কলামগুলা হয়ে গেলে কলামগুলার সাথে এবার ম্যাচ করে বিম। এগুলো সব 90 ডিগ্রি। আসলে ডায়াগ্রাম পুরো বিল্ডিং জুড়ে এঁকে ফেলতেছে, এটা ঠিক আছে, বাট এইখানে কোঅর্ডিনেটের তুলনায় এগুলোর কোঅর্ডিনেট খুব অল্প হয়, মিনিমাল, মানে অলমোস্ট নেগলিজিবল হয়, মানে যদি নিউমেরিক্যালি সলভ করা হয় আর কি। বাট কনসেপচুয়ালি এটা আসবে না। ইনফ্লুয়েন্স লাইন ইটিএফসে করা যায় কিনা আমি জানি না, স্যাপে করা যায়, আমি দেখাবো, দেখি কালকের। হ্যাঁ, না ডিফ্লেক্টেড শেপ তো অন্য জিনিস, দিস ইজ, হ্যাঁ এটাও তো আসলে ইনফ্লুয়েন্স লাইন আসলে একটা জায়গায় মোমেন্ট দিয়ে ডিফ্লেক্টেড শেপ, এটা তো আমরা বলছি। আচ্ছা, এখন এই ডায়াগ্রামটার উপকারিতাটা কি? এই ডায়াগ্রামের উপকারিতা হলো কোথায় কোথায় লোড দিলে ওই মিড স্প্যানের মোমেন্ট ম্যাক্সিমাম হবে, এইটা আমরা বের করতে পারি এই ডায়াগ্রাম থেকে। কিভাবে? আমরা এখন বুঝতে পারতেছি যে এখানে লোড দিতে হবে যদি মোমেন্ট পজিটিভ মোমেন্ট ম্যাক্সিমাম করতে চাই। টু ম্যাক্সিমাইজ পজিটিভ মোমেন্ট ম্যাক্সিমাইজ করে এখানে দিতে হবে। আর কোথায় দিতে হবে? এখানে দিতে হবে, সবগুলো পজিটিভে দিতে হবে। তাহলে একটা প্যাটার্ন আসতেছে, একটা অল্টারনেট প্যাটার্নে দিতে হয়। অল্টারনেট প্যাটার্নে দিতে হয়, চেকার বোর্ড প্যাটার্ন বলে এটাকে। এটাকে টু ম্যাক্সিমাইজ পজিটিভ এম এ এইভাবে চেকার বোর্ড প্যাটার্ন লোডিং। এটাকে বলে চেকার বোর্ড প্যাটার্ন, মানে সোজা কথা একটা বাদ ওই দাবার বোর্ডের মতো, একটা সাদা একটা কালো, যেরকম এখানে একটাতে আছে আরেকটাতে নাই, আবার পরের লেভেলে গিয়ে অল্টারনেটলি হচ্ছে, এরকম। এইভাবে লাইভ লোড দিলে ওই এ পয়েন্টে
মোমেন্ট ম্যাক্সিমাম হবে। দ্যাট ইজ দ্য কাজে ইনফ্লুয়েন্স লাইন একে কোন লোডিং প্যাটার্নের জন্য ম্যাক্সিমাম মোমেন্ট হয় এটা বের করা যায়। দ্যাট ইজ দ্য ইউজফুলনেস অফ ইনফ্লুয়েন্স লাইন। আচ্ছা, হ্যাঁ, স্ট্রেট লাইন না, এটা কার্ভ। সবই কার্ভ এখানে। ভার্টিক্যালটা তো স্ট্রেট থাকবে, কিন্তু দুই পাশে দুইটা ক্যান্টিলিভার পার্ট কার্ভ থাকবে, কার্ভ থাকবে, কিছুটা কার্ভ থাকবে। এটা আমার হয়তো আঁকার জন্য ইয়ে হচ্ছে, বাট অল আর কার্ভ। ইনডিটারমিনেট স্ট্রাকচারের ইনফ্লুয়েন্স লাইন মানে হলো কার্ভ, এখানে কোনো স্ট্রেট লাইন নাই। শিয়ারটা আঁকো তো দেখি, এ পয়েন্টে আরেকবার আঁকো, আরেকবার বিল্ডিংটা আঁকো, আরেকবার বিল্ডিংটা আঁকে শিয়ারটা কমপ্লিট করো। কোয়ালিটেটিভ ইনফ্লুয়েন্স লাইন মোটামুটি তাহলে শেষ হবে। শিয়ারটা আঁকো, আমি আর এটা বোর্ডে আঁকবো না। অলওয়েজ শুধু যেখানে শিয়ার বা মোমেন্টের জন্য ভেঙে ফেলবা হিঞ্জ দিয়ে বা কেটে, ওই জায়গাটা ছাড়া আর অল ওভার আদার প্লেসে যেখানে জয়েন্ট আছে ওখানে ওই রিজিড জয়েন্ট কনসেপ্ট, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল বিটুইন কলাম এন্ড বিম, এটা মেনটেন হবে। আচ্ছা, তোমরা যেহেতু আঁকতেছো আমি একেই ফেলি, তোমরা নিজেদের মতন আঁকো, আমি এটাকে একটু উপরে উঠাই দিই। ওকে, এটা থাকুক, মুভ অন টু দ্য নেক্সট। এখানে বিয়ে প্রথমে শিয়ারটা এইভাবে এঁকে ফেলতে হবে, তারপরে হচ্ছে কলামগুলো মিলাইতে হবে।
মাঝখানের স্প্যানে গিয়ে একটু প্রবলেম হয়, মাঝখানেও ডাবল কার্ভেচার দিতে হবে, এছাড়া উপায় নেই। তো শিয়ারের জন্য প্যাটার্ন লোডিংটা যদি আমরা দেখি, শিয়ার ম্যাক্সিমাম করতে গেলে যে কোনো পজিটিভ শিয়ার আমি যদি এইভাবে দেই, এটা আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে। এটা হয়ে গেল শিয়ারের প্যাটার্ন লোডিংটা। এই হচ্ছে মোটামুটি ভাবে মানে অঙ্ক না করে শেপ ড্র করা, কোয়ালিটেটিভ ইনফ্লুয়েন্স লাইন। আমরা শেপটা কেমন আসতে পারে এটা আমরা ড্র করলাম। আমাদের নেক্সট লাস্ট টপিক সেটা হচ্ছে যে অঙ্কটা করতে হবে কিভাবে, অর্থাৎ আমরা জানতে চাই আমরা জানতে চাই আমরা জানতে চাই এই কোঅর্ডিনেট গুলা কত, আমরা জানতে চাই এখানে এই ডিস্টেন্সটা কত জানতে চাই, বা এটা কত এটা আমরা জানতে চাই। বা আরো সিম্পল, আমরা যদি আজকে সকালের ক্লাসটা দেখি যে সাপোর্টের ইনফ্লুয়েন্স লাইন, আমরা এই কোঅর্ডিনেটটা কত, একটা এক্স ডিস্টেন্স দূরে ওয়াই কোঅর্ডিনেটটা কত, এইটা বের করা শিখতে হবে। তো দেখতেই পাচ্ছ ইনফ্লুয়েন্স লাইন আসলে কিছুই না, একটা সার্টেন অ্যামাউন্ট অফ মুভমেন্ট দেওয়া হয় একটা জয়েন্টে বা অন্য কোথাও। তো মূলত এটা একটা সেটেলমেন্ট প্রবলেম। মানে ইনফ্লুয়েন্স লাইনের এই যে মুলার বেসেল প্রিন্সিপাল যে আমরা ড্র করছি, এটা একটা সাপোর্ট সেটেলমেন্ট প্রবলেম। কাজে আমরা তোমাদের স্টিফনেস মেথডে যেভাবে আমরা সাপোর্ট সেটেলমেন্ট প্রবলেম করা শিখেছি, ওই মেথডেই আমরা এটা সলভ করব। ইনফ্যাক্ট এই যে অঙ্কটা করা অর্থাৎ কোথাও কোঅর্ডিনেট বের করা, এটা যে কোনো মেথডে করা যায়, স্টিফনেস মেথডেও করা যায়, মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডেও করা যায়, বা ফ্লেক্সিবিলিটি মেথডেও করা যায়। তো আমি তোমাদেরকে যে মেথডটা দিব এটা আমার কাছে মনে হচ্ছে মেবি নট ভেরি সিম্পল। ইনফ্যাক্ট ইনফ্লুয়েন্স লাইনের কোনো অঙ্কই আমার কাছে সিম্পল মনে হয় না, বাট কনসেপচুয়ালি আন্ডারস্ট্যান্ডেবল। কনসেপচুয়ালি আন্ডারস্ট্যান্ডেবল যে আমি এখানে সাপোর্টের ইউনিট ঠেলে দিচ্ছি। বেসিক্যালি আমি কি করতেছি, এখানে আমি সাপোর্টটাকে এখানে নিয়ে গেছি, এখানে কি করতেছি, সাপোর্টটাকে আমি ইউনিট উপরে উঠাই দিচ্ছি। কাজেই আমি এখানে যেটা করব, আমি ইনফ্লুয়েন্স এটাকে একটা সাপোর্ট সেটেলমেন্ট প্রবলেম হিসাবে স্টিফনেস মেথডে আমি সলভ করে ডিগ্রিজ অফ ফ্রিডম গুলা বের করব। হ্যাঁ, ডিগ্রিজ অফ ফ্রিডম গুলা বের করব। কিভাবে ডিগ্রিজ অফ ফ্রিডম কোনগুলো হবে, এই জয়েন্টের রোটেশন গুলা বা এখানকার মুভমেন্ট গুলা, এই জয়েন্টের রোটেশন গুলা এবং এই মুভমেন্ট গুলো আমরা যে আচ্ছা আমি এটাতে চলে যাই, আমি লেট আস মুভ অন টু দ্য নেক্সট। কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস আমাদের এখনকার টপিক হচ্ছে। কতক্ষণ সময় আছে? সময় চলবে, এটা হচ্ছে
এই বিমটার ডিগ্রিজ অফ ফ্রিডম কত? স্টিফনেস মেথডে সলভ যদি করতে হয় 2, এটা হচ্ছে 2, এটা এখানে এবং এখানে দুইটা পয়েন্ট আর কি। এখন ধরা যাক আমি এ পয়েন্টের ইনফ্লুয়েন্স লাইন চাই, তাহলে কি হবে? ওই যে একটু আগে যেটা আঁকলাম, সাপোর্টকে আমি ইউনিট অ্যামাউন্ট ঠেলে উপরে তুলে দিচ্ছি। সাপোর্টকে আমি ঠেলে তুলে দিলাম এবং এখানে এই যে স্লোপটা হবে এটা হচ্ছে u1, এখানে এই যে স্লোপটা হবে এটা হবে u2, তাই তো? এখন স্টিফনেস মেথডে আমরা এটাকে সলভ করে u1 এবং u2 বের করতে পারবো। এখানে রোটেশন কত হচ্ছে আমি জানি, এখানে রোটেশন কত হচ্ছে এটাও আমি জানলাম অ্যানালিসিস করে, এখানে মুভমেন্ট কত হচ্ছে এখানে জানলাম। এইটা জানার পরে আমি এখন যে কোনো একটা এক্স ডিস্টেন্স দূরে আমি ওয়াই বের করতে চাই, সেটা কিভাবে করব? সেটার জন্য ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনগুলো আমাদেরকে ইউজ করতে হবে। এটাকে আমরা বলি শেপ ফাংশন। এটাই আমি আজকে একটু আগে লোড করছি। আমি ওইটা একটু বুঝাই দিয়ে শেষ করব, আজকে অঙ্ক করব না। এই যে এই জিনিসগুলো তোমাদের পরিচিত, এটা একেবারে শুরুতেই তোমাদের কোর্সের শুরুতেই বেসিক জিনিসটা। আমরা শুধুমাত্র যেটা নিয়ে বেশি কাজ করি না সেটা হচ্ছে এই যে ডিফ্লেক্টেড শেপটা। এই ডিফ্লেকশনের ইকুয়েশনও কিন্তু তোমরা সলভ করছো ইন্টিগ্রেশন করে। দিস ইজ দ্য ইকুয়েশন। এটাকে আমরা বলি, এখানে দেখো ডিফ্লেকশনের ইকুয়েশনটা তোমরা বের করে দেখবা, ওইখানে কিন্তু আই এগুলার কিছু আসে না, শুধুমাত্র এলটা আসে, স্প্যানটা আসে। তার মানে এটা হচ্ছে ইউনিট রোটেশনের জন্য এই ডিফ্লেক্টেড শেপ ইকুয়েশন। এটাকে আমরা শেপ ফাংশন বলি অনেক সময়, যে ইউনিট ডিসপ্লেসমেন্ট দিলে একটা বডি যে শেপটা ধারণ করে, দ্যাট ইজ কল শেপ ফাংশন। ইউনিট ডিফরমেশন দিলে একটা বডি যে শেপটা নিবে, দ্যাট ইজ কল শেপ ফাংশন। এইটা ফাইনাইট এলিমেন্ট অ্যানালিসিসে এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এই শেপ ফাংশন দিয়ে বেসিক্যালি সবকিছু করা যায়। তারপরেরটা হচ্ছে এটা হচ্ছে ইউনিট রোটেশনের জন্য শেপ ফাংশন। যদি ইউনিট না হয়ে যদি অন্য কিছু হয়, তাহলে জাস্ট এটার পাশে ওই অ্যাঙ্গেলটা দিয়ে গুণ হবে। একইভাবে ভার্টিক্যাল মুভমেন্টের জন্য আরেকটা শেপ ফাংশন এভাবে আনা যায়, ডিসপ্লেস শেপ, বেসিক্যালি ইকুয়েশন অফ দ্য ডিফ্লেক্টেড শেপ। ডান দিকেও মুভমেন্টের জন্য এই যে শেপটা, এটার এরকম একটা ইকুয়েশন আসে, ডান দিকে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট দিলে এই আর একটা ইকুয়েশন আসে। সবগুলো মানে মোট যেহেতু চারটা, আমার বাঁ দিকে একটা রোটেশন ডিসপ্লেসমেন্ট,
ডান দিকে একটা রোটেশন, একটা ডিসপ্লেসমেন্ট, কাজে মোট 4টার জন্য এরকম 4টা শেপ ফাংশন আসে। শেপ ফাংশনগুলো কিসের জন্য? ইউনিট ডিসপ্লেসমেন্টের জন্য। তো এখন এইগুলোর সাহায্যে আমি এই মাঝখানে যে কোনো ডিসপ্লেসমেন্ট বের করতে পারি। কিভাবে? ইউজিং দিস, এই যে এখানে মনে করো একটা বিম যে কোনো ভাবে বাঁকা হতে পারে। তো যে কোনো ভাবে বাঁকা হওয়ার অর্থ হচ্ছে লেফট পয়েন্টে একটা রোটেশন, একটা ডিসপ্লেসমেন্ট হতে পারে, রাইট পয়েন্টে একটা ডিসপ্লেসমেন্ট, একটা রোটেশন হতে পারে। তাহলে শুধু রোটেশন যদি হয় u1, তাহলে আমি এ ডিস্টেন্স দূরে এইটা কত পাবো? u1 মাল্টিপ্লাইড বাই প্রথম শেপ ফাংশনটা, যদি বাকিগুলো না থাকে। যদি একই সাথে u2 থাকে তাহলে u2 দিয়ে সেকেন্ড শেপ ফাংশনটা গুণ হবে এই এ ডিস্টেন্স দূরের জন্য। আমার ফাংশনটা হয়ে যাচ্ছে x এর জায়গায় এল এ বসবে আর কি। তো এই 4টার জন্য আমরা এইভাবে কম্বাইন করে at any point we can find the coordinate. This is the way we will solve numerical problems of influence line. Next ক্লাসে আমরা একটা অঙ্ক করলে এটা আমরা বুঝে যাব। তো আজকে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। এইটা সবাই নিয়ে নিবা, তুমি সবাইকে দিয়ে দিবা এটা। এইটা লাগবে, এই শেপ ফাংশনের এই ইকুয়েশনগুলো লাগবে, এখান থেকে আমরা এটা করব। একটা জিনিস মনে রাখতে হবে, শেপ ফাংশন ব্যবহার করে কোঅর্ডিনেট বের করার তখনই ভ্যালিড যখন বিমের মধ্যে অন্য কোনো লোড থাকবে না, যেটা আমাদের ইনফ্লুয়েন্স লাইনের ক্ষেত্রে প্রযোজ্য। ইনফ্লুয়েন্স লাইনে কি হয়, বিমের উপরে কোনো লোড নেই, আমরা শুধু সাপোর্টে একটু নাড়াচাড়া করতেছি, তখন এই শেপ ফাংশন দিয়ে প্রযোজ্য। কিন্তু বিমের মধ্যে যদি কোনো লোড থাকে, ইউডিএল থাকে বা পয়েন্ট লোড থাকে, তখন কিন্তু ডিফ্লেক্টেড শেপ এভাবে বের করা যাবে না। তখন ওই ডিফ্লেক্টেড শেপের জন্য ওই লোড দিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করেই বের করতে হবে। সেটাই এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে। যে দেয়ার ইজ নো স্প্যান লোডিং, অর্ডিনেট অফ ইলাস্টিক কার্ভ বেসড অন শেপ ফাংশন। যখন স্প্যান লোডিং নাই, কোনো স্প্যানের মধ্যে কোনো লোড নাই, তখন এটা দিয়ে এটা বের করা যায়। তো আজকে এই পর্যন্ত জাস্ট আমি একটা ধারণা দিলাম যে আমরা কিভাবে নিউমেরিক্যালি সলভ করব। আমরা নেক্সট ক্লাসে একটা প্রবলেম করলে আমাদের মোটামুটি সিলেবাস উইল বি কভার্ড।